Bismillahirrahmanirrahim. Welcome to everyone. It's Nurul Islam Shumon, BA Honors, MA English, Assistant Teacher, MA Rashid High School, Sadar Noakhali. Dear students, what is this? It seems root of a tree. Then what is this? It seems a tree. Either is it root or tree. Dear students, we have to use something বাংলা। আমাদেরকে কিছুটা বাংলা ব্যবহার করতে হবে বোঝানোর স্বার্থে। এখানে আমরা দুটো পিকচার দেখতে পাচ্ছি। প্রথম পিকচারটাকে, বাম পাশের পিকচারটাকে দেখা যাচ্ছে একটি রুট তথা মূলের মতো, কোন একটি গাছের শিকড় বা মূল। আর ডান পাশের পিকচারটাকে দেখা যাচ্ছে যে একটি গাছের মতো, একটা বৃক্ষের মতো। তো আসলেই দুইটা দুই দিক থেকে পেরানো। তো এটা কি আসলেই কি রুট নাকি ট্রি? তো এই ধরনের সমস্যাই আমরা সমাধান করব। Now we will differentiate this type of problem in sentence. Our today's lesson is on a comparative example on sentence, English, second paper. Exercise 1. May Allah bless you. May I help you? I may help you. এখানে আমরা তিনটি সেন্টেন্স দিয়েছি। তিনটা সেন্টেন্সের মধ্যে মে আছে। কোন সেন্টেন্সের শুরুতে যখন মে থাকবে তখন এটি হবে অপটেটিভ সেন্টেন্স। শেষে অবশ্যই ফুল স্টপ হইতে হবে এবং গঠনটা হবে মে, তারপরে সাবজেক্ট এবং শেষে ফুল স্টপ। পরবর্তীটাতে আমরা দেখতে পাচ্ছি শুরুতে মে, পরে সাবজেক্ট, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্যাট মিন্স প্রথমটা হলো অপটেটিভ সেন্টেন্স, শুরুতে মে আছে, পরে সাবজেক্ট, আর দ্বিতীয়টি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। পার্থক্যটা একটু লক্ষ্য করবে, জাস্ট ফুল স্টপ এবং ইন্টারোগেশন চিহ্ন এর পার্থক্য। এবং 3 নম্বর সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি আই মে হেল্প ইউ। এখানে শুরুতে সাবজেক্ট, পরে মে। মেটি একটি মডেল অক্সিলারি। তো শুরুতে সাবজেক্ট, পরে বি বা অক্সিলারি হলে, তারপরে মেইন ভার্ব হলে এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরি। এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। সুতরাং 3 নম্বর সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সারসাইজ 2. They were friends. Were you his friends? Were I a guitarist? আমরা এখানে তিনটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। প্রথম সেন্টেন্সটাতে সাবজেক্ট, তারপরে ওয়ার। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে সাবজেক্ট, তারপরে হলো বি ভার্ব। দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি শুরুতে ওয়ার আছে, তারপরে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টের আগে বি ভার্ব হলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেখানে আমরা দ্বিতীয়টা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু তৃতীয় নাম্বার সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে এখানে শুরুতে ওয়ার আছে কিন্তু শেষে এক্সক্লামেটরি চিহ্ন। তো এই ধরনের একটা সেন্টেন্স আছে যেটা আমরা 5 কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে আলোচনা করেছিলাম সেন্টেন্সের পার্ট 1-এ, যে ইফ শব্দটার পরিবর্তে সাবজেক্টের পূর্বে বি ভার্বটা এনে দিলে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। তো শুরুতে ওয়ার থাকলে শুধু যে ইন্টারোগেটিভ হবে তা না, শুরুতে ওয়ার থাকলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্সও হতে পারে। দুটোর মধ্যে পার্থক্য হলো যে একটা শেষে ইন্টারোগেটিভ সাইন আর একটা শেষে এক্সক্লামেটরি সাইন। দেন এক্সারসাইজ 3. Then exercise 3. Here we find two sentences.
হাউ আগলি ডাজ দ্য গার্ল লুক, হাউ আগলি দ্য গার্ল লুকস। এখানে দুটি সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরুতে দেওয়া আছে হাউ আগলি, এটা আমরা আন্ডারলাইন করে দিয়েছি। হাউ আগলি এটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় এবং শেষে ইন্টারোগেটিভ সাইনও আছে। তো এখানে হাউ আগলির পরে আমরা দেখতে পাচ্ছি একটা ডাজ বিবার ব্যবহার করেছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে একটি বিভার্ব থাকে, তারপরে দা গার্ল শব্দটি হলো সাবজেক্ট, লুক হলো মেইন ভার্ব। অর্থাৎ হাউ আগলি শব্দটা বাদ দিলেও এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেমন ডাজ দা গার্ল লুক, হাউ আগলিটা শুরুতে ব্যবহার হয়েছে, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু একইভাবে আরেকটি সেন্টেন্স ব্যবহার হয়েছে হাউ আগলি, কি কুৎসিত দা গার্ল লুকস। এখানে প্রথম হলো হাউ আগলি ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তারপরে কিন্তু বিবার ব্যবহার করা হয় নাই। যদি বিবার ব্যবহার করতো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো। এখানে বিবার ব্যবহার না করে সরাসরি সাবজেক্ট ব্যবহার করেছে এবং পরে মেইন ভার্ব ব্যবহার করেছে। সুতরাং আমরা জানি ডব্লিউএস ওয়ার্ডের পর পরেই যদি সাবজেক্ট এবং মেইন ভার্ব হয়, বিশেষ করে হাউ আগলি বা হাউ যুক্ত শব্দ অথবা হোয়াট যুক্ত শব্দ, তাহলে এগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স। Exercise 4. If I were a king. The second sentence, if I were a king, I would help the poor. প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। যে প্রথম সেন্টেন্সটা হলো ইফ আই ওয়ার এ কিং, যে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সেন্টেন্সের দুইটি অংশ, দুটি ক্লজ। তো দুটি ক্লজের প্রথমটা কে আলাদা করে দিলে, প্রথম ক্লজটা আলাদাভাবে বসলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসাবে ব্যবহার হয়। এখানে আকাঙ্ক্ষা প্রকাশ পায়। প্রথমটার অর্থ হলো ইফ আই ওয়ার এ কিং, অর্থাৎ যদি আমি রাজা হতাম। আর পরের সেন্টেন্সটাতে হলো ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম তাহলে আমি গরিব দরিদ্রদের সাহায্য করতাম। প্রথমটাতে শুধু আকাঙ্ক্ষা, সেজন্য এটি এক্সক্লামেটরি সেন্টেন্স। কিন্তু দ্বিতীয়টাতে আকাঙ্ক্ষা আছে এবং আকাঙ্ক্ষার পাশাপাশি আরো একটা উত্তর দিচ্ছে যে আমি যদি এটা হতাম তাহলে এই কাজটি করতাম। দ্বিতীয়টাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সের যে একটি চিহ্ন দেওয়া আছে। Exercise 5. What is his name? এখানে আমরা একটু আন্ডারলাইন করে দিয়েছি, একটু খেয়াল করেন। The প্রথম সেন্টেন্স হলো what is his name. The second sentence I asked what his name is. আমরা দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি is শব্দটা শেষে ব্যবহার হয়েছে, আর প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি is শব্দটা একটু আগে ব্যবহার হয়েছে। প্রথম শব্দটা আমরা একটু লক্ষ্য করি, হোয়াট শব্দটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া আমরা দেখছি পরে ইজ ব্যবহার হয়েছে, তার মানে বিভার্বটা আগে ব্যবহার হয়েছে। হিজ নেম হলো সাবজেক্ট, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা ইন্টারোগেটিভ ডব্লিউএস কোশ্চেন, আরেকটা হলো ট্যাগ কোশ্চেন, এই চার ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তো এটি ডব্লিউএস কোশ্চেন এর ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর পরবর্তীতে আমরা দেখব আই আস্কড, একটি ক্লজ, মানে আমি জিজ্ঞেস করলাম, দেখেও বুঝতে পারি মানে ডব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা পূর্বে বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স চার ধরনের, একটা হলো অনলি ইন্টারোগেটিভ, আরেকটা নেগেটিভ ইন্টারোগেটিভ। হোয়াট হিজ নেম ইজ, এখানে আই আস্ক একটি ক্লজ এবং হোয়াট হিজ নেম ইজ আরেকটি ক্লজ। তো দ্বিতীয় ক্লজটা আমরা দেখতে পাচ্ছি হোয়াট শব্দটা একটি ডব্লিউএস ওয়ার্ড, তারপরে হিজ নেম হলো সাবজেক্ট, তারপরে বিভার্ব, যদিও এই বিভার্বটা মেইন ভার্বের কাজে করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আগে পরে বিভার্ব। সুতরাং অনেকে হোয়াট দেখলেই মনে করবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে প্রথমে একটি ক্লজ রয়েছে আই আস্কড এবং শেষে আরেকটি ক্লজ রয়েছে হোয়াট হিজ নেম ইজ। এখানে হোয়াট শব্দটা হলো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। Then exercise 6. Here we find three sentences. The first one is stand up before me. The second one is please stand up before me. The third one is never stand up before me.
Here we find three types of sentence. এখানে আমরা তিন ধরনের সেন্টেন্স পাচ্ছি। প্রথম হলো স্ট্যান্ড আপ। সেন্টেন্সটি শুরু হয়েছে স্ট্যান্ড অর্থাৎ ভার্ব দিয়ে, তার মানে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, যে তুমি আমার সামনে দাঁড়াও, এটি আদেশসূচক বাক্য। দ্বিতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি শুরুতে প্লিজ শব্দ ব্যবহার করা হয়েছে। এই প্লিজ শব্দটি আসলে কমা দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, এটি সেন্টেন্সের মূল অংশ নয়, এটি সৌজন্যবোধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা বাদ দিয়ে দিলে সেন্টেন্সটা শুরু হচ্ছে স্ট্যান্ড আপ দিয়ে। 3 নাম্বার সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে নিষেধাজ্ঞা করা হয়েছে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের 5টি প্রকার বলেছিলাম। 5টি প্রকারের 2 নাম্বার প্রকার ছিল ফরবিড। এই নেভার শব্দটি একটা ফরবিডেন ওয়ার্ড, অর্থাৎ নিষিদ্ধ শব্দ। তো নেভার শব্দটাকে আমরা কমা দিয়ে আলাদা করে দিয়েছি। নেভার শব্দটা বাদ দিলে ওই একই সেন্টেন্স দ্বারা স্ট্যান্ড আপ বিফোর মি, তার মানে তিনটা সেন্টেন্সই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের 5টি প্রকার আছে। আমরা আবারও বোঝার জন্য প্রয়োজনে সেন্টেন্স পার্ট 1 আমরা অনুসরণ করব। দেন এক্সারসাইজ 7. Here we find 2 sentences. Rana stands up. The second sentence, Rana stand up. এখানে আমরা দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে একই রকম, কিন্তু প্রথম সেন্টেন্সটি হলো শুরুতে সাবজেক্ট রানা, তারপরে স্ট্যান্ডস মেইন ভার্ব, তার মানে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা বুঝতে পেরেছি। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটাতে রানাকে কিন্তু সেন্টেন্স থেকে আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে যখনই সেন্টেন্সের শুরুতে কোনো শব্দকে আলাদা করে দেওয়া হবে তখন আমরা বুঝবো এটা সেন্টেন্সের মূল অংশ নয়। এগুলোকে আমি অনেক সময় ক্লাসে বলি, যেগুলোকে বলা হয় সেন্টেন্সের অর্নামেন্ট, অর্থাৎ এগুলো সেন্টেন্সের সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয় বা বিশেষ প্রয়োজনে ব্যবহার করা। এগুলো মূল অংশ নয়, এগুলো ব্যবহার না করলেও চলে। তো এখানে রানা শব্দটাকে মূল সেন্টেন্স থেকে আলাদা করে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স রানা বাদ দিলে থাকে স্ট্যান্ড আপ, তার মানে সেন্টেন্সটা শুরু হচ্ছে স্ট্যান্ড দিয়ে। দ্যাট মিন্স সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আর এটাকে ইম্পারেটিভ ভোকেটিভ কেস বলা হয়। এক্সারসাইজ 8. Exercise 8. Here we find 2 types of sentence. Rana, don't touch me. The second sentence, Rana doesn't touch me. Here we find 2 types of sentence. এখানে আমরা 2 ধরনের সেন্টেন্স পেয়েছি। প্রথম সেন্টেন্সটিতে আমরা দেখছি রানা শব্দটিকে মূল সেন্টেন্স থেকে আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে সেন্টেন্সের শুরুতে বসলো ডোন্ট। এই ডোন্ট শব্দটা পরে দেওয়া আছে টাচ। টাচ শব্দের অর্থ হলো স্পর্শ করা, তার মানে এটি একটি ভার্ব। আর ভার্বের আগে বিবার বসলে এটা ইম্পারেটিভের আওতায় পড়ে, অর্থাৎ ইম্পারেটিভের পরে বিডেন নেগেটিভ নিষিদ্ধ যে প্রকারটি, আদেশের পরে যে নিষেধ প্রকারের আওতায় পড়ে, তাহলে এটাকে আমরা ধরে নেব ইম্পারেটিভ সেন্টেন্স। সাবজেক্টের আগে ভিভার্ব যখন আসবে তখন কিন্তু ইন্টারোগেটিভ, কিন্তু মেইন ভার্বের শুরুতে যখন ডু ভিভার্ব বসবে, ডোন্ট ভিভার্ব বসবে, তখন এটা হবে ইম্পারেটিভ। এখানে রানা শব্দটি ভোকেটিভ কেসের আওতায় পড়েছে। রানা ডোন্ট টাচ মি। দেন দ্য সেকেন্ড সেন্টেন্স, রানা ডাজেন্ট টাচ মি। এখানে আমরা রানা সাবজেক্ট, ডাজেন্ট ভিভার্ব, তারপরে টাচ মেইন ভার্ব, এরপরে মি। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। পার্থক্য শুধু প্রথম সেন্টেন্সটাতে একটি কমা। এক্সারসাইজ 9. Here we find 2 sentences. Go home, live well. The first sentence is imperative sentence. প্রথম সেন্টেন্সটি স্টার্ট হয়েছে গো ভার্ব দিয়ে, তার মানে মেইন ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যখন শুরু হয় তখন আমরা এটাকে জানি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক, যেমন গো হোম, বাড়ি যাও। কিন্তু দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি লিভ ওয়েল, ভালো থেকো। তো এখানে লিভ ওয়েল অর্থ ভালো থেকো। এখানে লিভ একটি ভার্ব, আমরা জানি লিভ অর্থ থাকা বা বাস করা। তো
এখন দ্বিতীয় সেন্টেন্সটি কিন্তু ইম্পারেটিভ নয়, দ্বিতীয় সেন্টেন্সটি হলো অপটেটিভ সেন্টেন্স। তো কিভাবে বুঝবো আমরা দ্বিতীয় সেন্টেন্সটি অপটেটিভ সেন্টেন্স? আমরা জানি অপটেটিভ সেন্টেন্স দুই ধরনের। এটা বিস্তারিত জানার জন্য তোমরা সেন্টেন্সের পার্ট 1 ক্লাসটি অনুসরণ করলে দেখতে পাবে। তো দ্বিতীয় ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের। দ্বিতীয় প্রকারটি হলো উইদাউট মে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, কিন্তু আরেকটি ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেটা শুরুতে মেও থাকবে না, সাবজেক্টও থাকবে না, সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে, যেমন লিভ ওয়েল। তো এখানে প্রথম সেন্টেন্সটি শুরু হয়েছে গো দিয়ে, দ্বিতীয় সেন্টেন্সটি শুরু হয়েছে লিভ দিয়ে। তো লিভ একটি ভার্ব হওয়া সত্ত্বেও এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয়, কারণ এই সেন্টেন্সটি ভার্বের মধ্যে কোনো কাজ নেই। প্রথমটার মধ্যে কাজ আছে, গো অর্থ যাওয়া, এটি একটি কাজ, কিন্তু লিভ ওয়েল ভালো থেকো, ভালো থাকা কোনো কাজ নয়। যদিও লিভ শব্দটা ভার্ব, কিন্তু লিভ ওয়েলের পুরো অর্থ কিন্তু ভালো থাকো, ভালো থেকো, এটার অর্থ কিন্তু এটার ভিতরে কোনো কর্ম নেই, যে কাজটি করো এরকম বুঝায় নাই, সেজন্য এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম আরো সেন্টেন্স রয়েছে, যেমন লং লিভ বাংলাদেশ, লং লিভ আওয়ার কিং, এ ধরনের সেন্টেন্স আছে শুরুতে ভার্ব দিয়ে স্টার্ট হয়। Then exercise 10. Let us go out. The second sentence, let's go out home. Exercise 10. Here, let us go out. Then let's go home. Then she lets me go. Here we find three types of sentence where we find the word let. আমরা এখানে তিন ধরনের সেন্টেন্স পাই যেখানে let শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এই let শব্দটি সেন্টেন্সের শুরুতে যখন থাকে তখন এটাকে ইম্পারেটিভ বোঝায়, অর্থাৎ এটা প্রস্তাব, যেমন let us go out, চলো আমরা বেরিয়ে পড়ি। 2 নম্বর সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি let's go home, চলো বাড়ি যাই। এখানে মনে রাখতে হবে let us কে সংক্ষেপে লেটস বানিয়ে দেওয়া হয়েছে, জাস্ট ইউ শব্দটাকে বিলুপ্ত করে একটা বিলুপ্ত চিহ্ন ব্যবহার করা হয়েছে। যেমন আমরা অনেক সময় ইট ইজ কে সংক্ষেপে ইটস লিখি। তো 3 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি শুরুতে একটি সাবজেক্ট দেওয়া আছে, তারপরে লেটস দেওয়া আছে। শুরুতে সাবজেক্ট আর লেট নিজেও একটি ভার্ব, তাহলে পরবর্তীতে লেটস দেওয়া আছে। মূল ভার্ব হলো লেট, লেটের সাথে একটি এস যোগ হয়েছে, সুতরাং এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিকে ইম্পারেটিভ বলা যাবে না যেহেতু শুরুতে সাবজেক্ট রয়েছে। তো she lets me go, সে আমাকে যেতে দেয়। Dear students, thank you all and sundry. I hope you all learned something from this class and you achieve a capability of learning changing sentence. So to know more well, all the students should to know more well to know sentence well, the students should watch all the classes of my channel of the sentence. So dear students, don't forget to subscribe and share my class with your friends.